অফিসে বসে কাজ করছি, এমন সময় সুগা এসে বলল, আরে দোস্ত, গুড নিউজ। রাখ তো তোর গুড নিউজ, কি হয়েছে সেটা আগে বল। দোস্ত, আজকে না অফিসে নতুন বস আসবে। তো কি হয়েছে, বাদ দে সব, এখন বল বুইরার কি হয়েছে। না রে, উনি নাকি আর পারছেন না। ওনার নাতনি বিদেশ থেকে পড়ালেখা শেষ করে দেশে এসেছে, নাতনির হাতে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন। বাহ, ভালো তো, নতুন বস, তাও আবার মেয়ে। এই বলে দুজনে হাসতে শুরু করলাম। নজর দিস না আবার, শালা, সবাইকে নিজের মতো মনে করিস না। হ্যাঁ, যা গিয়ে চুপচাপ কাজ কর, ম্যানেজার শালাই আবার দেখলে চিল্লাচিল্লি শুরু করবে। তাহলে এবার যাই। আচ্ছা শোন, কি বলবি তাড়াতাড়ি বল, হাতে অনেক কাজ আছে। দোস্ত, বস কি আজকেই আসবে? হ্যাঁ, শুনলাম লাঞ্চের পরেই আসবে। আচ্ছা ঠিক আছে, যা। চলুন এবার আপনাদের সঙ্গে পরিচয় দিয়ে দিই। আমি জিয়ন জাংকুক, আপাতত একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছি। বাবা মা আর ছোট একটা বোন আছে, ওরা গ্রামে থাকে। চাকরির কারণে আমি এখানে ছোট একটা বাসা নিয়েছি, ওটাতেই থাকি। আর এতক্ষণ যার সাথে কথা বললাম সে হচ্ছে আমার খুব ক্লোজ একটা বন্ধু, আবার একই সাথে অফিসের কলিগ। কাজ করতে করতে কখন যে সময় চলে গেছে বুঝতেই পারিনি। ম্যানেজার এসে বলল, সবাই রেডি থাকবে, আজকে তোমাদের নতুন বস আসবে, কোনো প্রকার অনিয়ম যাতে না হয় সেদিকে খেয়াল রাখবে। সো কেয়ারফুল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর 2টা বেজে গেছে। সুগাকে বললাম, চল খেয়ে আসি, টাইম হয়ে গেছে। তারপর দুজনে বের হলাম। নামাজ পড়ে এসে একটা ক্যান্টিনে গিয়ে বসে আড্ডা দিচ্ছি দুজন। এমন সময় সুগা বলল, এই জাংকুক, আমরা যেখানে বসে আছি ম্যানেজার কি বলেছিল মনে নেই? দুপুরের পর কিন্তু নতুন বস আসবে। আরে সমস্যা নাই, এত দুপুরবেলা বস আসবে নাকি? ওই শালা এমনিতেই বেশি চিল্লাচিল্লি করে। না রে দোস্ত, তবু আজকে আমাদের তাড়াতাড়ি যাওয়াটা উচিত। আচ্ছা দাঁড়া, আগে খেয়ে নিই। খেয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে গেলাম। এরই মধ্যে নতুন বস অফিসে চলে এসেছে। নতুন বস এসে সবার সাথে পরিচিত হতে লাগলো। সবাইকে মিটিং রুমে ডেকে নিয়ে যাওয়া হলো। আমি আর সুগা নেই, বাকিরা সবাই আছে। আমাদের আগের বস সবার সাথে নতুন বসকে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন, এই হচ্ছে আমার একমাত্র নাতনি, বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে। এখন থেকে অফিস ওই দেখবে, আমি আর পাচ্ছি না, তোমরা সবাই ওকে সবকিছু বুঝিয়ে দেবে। দাদু, লোক তো 60 জন থাকার কথা, 58 জন কেন? বাকি 2 জন কই? আসলে ম্যাম, ওরা মনে হয় ওয়াশরুমে গেছে, একটু পরে চলে আসবে। এভাবেই অনেকক্ষণ কথা বললো, সবার সাথে কৌশল বিনিময় করলো, কিন্তু আমি আর সুগাই ছিলাম না। ম্যানেজারকে নতুন বস বলে দিয়েছে আমরা আসলে যেন ওনার রুমে যাই। একটু পর আমি আর সুগা আসলাম। সবাইকে কেন জানি রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখলাম, বাট কেউই কিছুই বলছে না। একটু পর ম্যানেজার আসলো। কোথায় ছিলে তোমরা? তোমাদের কি বলেছিলাম আজ অফিসে নতুন বস আসবে, খেয়াল নেই তোমাদের? জি, একটু বাইরে গিয়েছিলাম। বাইরে গিয়েছিলে মানে? তোমাদেরকে বলেছিলাম না আজকে নতুন বস আসবে, কথা কানে যায় না? আসলে স্যার, আমরা নামাজ পড়ে নাস্তা করে। রাখো তোমাদের নাস্তা, এখন যাও নতুন বসের রুমে যাও, তোমাদের ওখানে ডেকেছে, কি হবে কে জানে। ওকে স্যার, আমরা যাচ্ছি। আমি আর সুগা ভয়ে ভয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে বসের রুমের সামনে গেলাম। দুজনে একসাথে বললাম, আসতে পারি ম্যাম? আসেন। ভিতরে গেলাম। ম্যাম চেয়ারটা উল্টো করে অন্যদিকে তাকিয়ে চেয়ারে বসে আছেন। বসুন। কোথায় গিয়েছিলেন আপনারা? আসলে ম্যাম, বাইরে খেতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, আর হবে না। ম্যানেজার আপনাদের আগে বলেনি আজকে নতুন কেউ আসবে? আসলে ম্যাম, আমি কিছু বলতেই যাচ্ছিলাম, তখনই ম্যাম আমাদের দিকে ঘুরে তাকায়, আর ওনাকে দেখেই আমার মুখ বন্ধ হয়ে যায়। আরে, এটা তো তে, আমার এক্স গার্লফ্রেন্ড। আজ থেকে 3 বছর আগে ওর সাথে আমার ব্রেকআপ হয়, তার মানে তে আমাদের নতুন বস। আমার হাঁ করে তাকিয়ে থাকা দেখে সুগা আমাকে একটা টোকা দেয়, তারপর বাস্তবে ফিরে আসি। আসলে ম্যাম, নামাজ পড়তে গিয়েছিলাম তো, তাই একটু লেট হয়ে গেছে, নেক্সট টাইমে আর হবে না। গুড। আপনার নাম কি? জি, আমার নাম হচ্ছে সুগা। আর আপনার? জি, আরে, আপনি তোতলা নাকি? আসলে ও নতুন কাউকে দেখলে না একটু ওইরকম করে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনারা কাজে যান। আর শোনেন। জি ম্যাম, বলেন। আমার অফিসে কোনো ধরনের ফাঁকিবাজি চলবে না। আমি চাচ্ছি না আপনাদের ডিসমিস করে অন্য কাউকে নিয়োগ দিতে, সো বি কেয়ারফুল। ওকে ম্যাম, আর হবে না। ওকে, যেতে পারেন। এরপর আমি আর সুগা তের রুম থেকে চলে আসলাম। শালা, আজকে তোর জন্য চাকরিটাই চলে যেত। ভাগ্যিস ম্যামের মনে একটু মায়া ছিল, তাই এবার বেঁচে গেছি। আরে, আমি কি করেছি? তুই কি করেছিস মানে? আরো বসে বসে আড্ডা দে, বেশি করে খা, কাজ করা লাগবে না তোকে। সুগা যেন পুরাই আগুন। আচ্ছা দোস্ত, বাদ দে, যা হবার তা তো হয়েই গেছে। আচ্ছা জাংকুক, তুই ওনাকে দেখে এরকম বোবা হয়ে গেলি কেন রে? আরে না, এমনি।
এমনি মানে নাকি ক্রাশ টাশ খাইছিস? তোর গাধা, এগুলো কিচ্ছু না। না রে, বুঝি বুঝি, তবে মনে রাখিস এটা কিন্তু আমাদের বস। চুপ কর শালা হারামি, এখন যা কাজ কর। সেদিন কাজ শেষ করে বাসায় চলে গেলাম। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, শেষ পর্যন্ত তেই আমাদের বস। হায় রে, কি আছে আমার কপালে আল্লাহই ভালো জানে। অন্যদিকে তেও ভাবছে, এই সেই ছেলে যার সাথে আজ থেকে 3 বছর আগে ও লুটুর পুটুর প্রেম করত। সামান্য একটা কারণ দেখিয়ে সে আমাকে ছেড়ে চলে গেল, আর সেই কষ্ট আমি সহ্য করতে না পেরে বিদেশ চলে গেছি। দুজনেরই অতীত মনে পড়তে থাকে, 3 বছর আগের ঘটনা। হ্যালো দে, কোথায় তুমি? এই তো আমি বাসায়। কেন, কিছু হয়েছে নাকি? না তেমন কিছু না। আচ্ছা বিকালে একটু দেখা করতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো ঠিক চলে যাব। বিকাল বেলা আমি ঠিকানা মতো বসে আছি। প্রায় 30 মিনিট পর তে আসলো। হালকা একটা গোলাপি কালার শাড়ি পরে এসেছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। প্রথম দেখায় যে কেউ প্রেমে পড়ে যেতে পারে। আমি তার দিকে হাঁ করে তাকিয়ে আছি। এইভাবে কি দেখো? না কিছু না, তোমাকেই দেখছি। বিধাতার কি অপরূপ সৃষ্টি, যেন আকাশের সমস্ত নক্ষত্র ধারা তৈরি এক পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। এখন বলো কি বলবে? আসলে তোমাকে কথাটা আরো আগে বলা উচিত ছিল, বলবো বলবো করেও বলা হয়নি। আরে এত না পেঁচিয়ে সোজাসুজি বলো তো, কি কোনো সমস্যা হয়েছে? আসলে তা না, তে আমি রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না। কি, তুমি মজা করছো তাই না? দেখো, মজা না করে আসল কথাটা বলো, কি হয়েছে? আমি সত্যি বলছি তে, আমি আর পারবো না। জাঙ্কুক, তুমি কি পাগল হয়ে গেছো? 5 বছরের রিলেশন আমাদের, কোনো কারণ ছাড়াই ভেঙে যাবে? না না, এটা হতে পারে না। অনেকগুলো কারণ আছে তে। কি কারণ আছে আমাকে বলো জাঙ্কুক। দেখো তে, আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলতে পারবো যে আমি আর তোমার সাথে রিলেশনে থাকতে পারবো না। জাঙ্কুক প্লিজ এমন করো না। কি হয়েছে আমাকে খুলে বলো প্লিজ। বললাম তো আমি আর রিলেশন রাখতে পারবো না। আজকে থেকে তুমি তোমার মতো আর আমি আমার মতো। এই কথা বলেই আমি হাঁটতে শুরু করলাম। তে কান্না করছে আর আমাকে ডাকছে, জাঙ্কুক প্লিজ যেও না, যেও না জাঙ্কুক, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি কিছু না বলেই হাঁটা দিলাম। সেদিন তে আমাকে অনেকবার কল দিয়েছিল, কিন্তু আমি ধরিনি। পরে ওর নাম্বার ব্লক করে দিলাম। নিজেও অনেক কেঁদেছি ওকে ভুলতে পারবো না বলে। আসলে আমিও তেকে অনেক ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা তেদের পরিবার কখনো মেনে নেবে না। কারণ তে হচ্ছে ধনী পরিবারের একমাত্র মেয়ে। শুনেছি তার দাদার অনেক নাম ডাক আছে, কিন্তু আমরা তো তাদের কাছে কিছুই না। আমার মতো গরিব ছেলের কাছে তারা কেন ওদের মেয়েকে তুলে দিতে যাবে? এছাড়া আমারও কোনো চাকরি বাকরি নেই। টিউশনি করিয়ে কোনো রকম নিজের পড়ালেখার খরচ নিজেই চালাই। তার উপর টাকা আবার বাড়িতে পাঠাতে হয়। ঘরে বাবা মা অসুস্থ এবং ছোট বোনটার পড়ালেখার খরচ চালানো হয়। সবকিছু মিলিয়ে থেকে বিয়ে করা জীবনেও সম্ভব নয়। তার চেয়ে ভালো ও ওর মতো থাক আর আমি আমার মতো। সেদিন আমি সারা রাত অনেক কেঁদেছি, কিন্তু পরিবারের কথা চিন্তা করে পাথর হয়ে গেছি। এখনো তেকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু এখন আর কিছুই করা সম্ভব নয়। অনেক কষ্টে একটা চাকরি পেয়েছি, কিন্তু সেটাও তেদের কোম্পানি। কি আছে কপালে আল্লাহই জানে। পরের দিন শুক্রবার ছিল, তাই অনেক দেরি করে ঘুম থেকে উঠলাম। সাথে সাথে সুগা কল দিয়ে জানালো যে আজকে ওদের বাসায় যেতে হবে। দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম। বিকালে সুগাদের বাসায় গেলাম। আরে জাঙ্কুক এসেছো বাবা? জি আন্টি। কতদিন পর আসলে, এসো এসো ভেতরে এসো। কেমন আছেন আপনি আন্টি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আর তোমার বাড়ির সবাই কেমন? জি আমিও ভালো আছি, আর বাড়ির সবাইও খুব ভালো। আচ্ছা বেশ, যাও ছাদে যাও, সুগা ওখানেই আছে। কি রে দোস্ত বল, কি খবর? আরে জাঙ্কুক এসেছিস? এই তো বসে মোবাইল ঘাঁটছিলাম। সুগা আসলে তোর সাথে না কিছু কথা ছিল। তো বলে ফেল, আবার অনুমতি লাগবে নাকি? আরে দোস্ত, আমি যে তোকে আগে বলতাম না আমার জিএফ এর কথা, তোর মনে আছে? মনে থাকবে না কেন? তুই যে কোনো কারণ ছাড়া ব্রেকআপ করে দিলি, ওটা তো? ওটাই তো। এখন আবার কি হয়েছে? কি আর হবে, যা হবার তাই হয়েছে। তোকে যেই তের কথা বলতাম সেই তেই হচ্ছে আমাদের বর্তমান বস। কি তুই সত্যি বলছিস? সত্যি। তাহলে তো ভালোই। এখন আবারও রিলেশন কন্টিনিউ কর, অফিসের মালিক তুই হয়ে যাবি। তুই কি পাগল নাকি? আমার চাকরি থাকে কিনা সেটা নিয়ে এখন আমি চিন্তায় আছি, আর তুই বলছিস রিলেশন করতে। শালা ফকিন্নি, তখন ব্রেকআপ করলি কেন? এবার মজা বোঝ। আরে বেটা, ইচ্ছা করে করেছি নাকি? ওর ভালোর জন্যই তো করেছি। দোস্ত রে, এখন যদি চাকরিটা চলে যায় খুব ভয় লাগছে।
আরে তুই পাগল নাকি? চাকরি কি বললেই চলে যাবে? দেখ না কি হয়। মনে হয় না বেশি দিন টিকবে বলে। অচিরেই লোহায় মরিচা পড়ে যাবে রে। আরে গাধা, সেটা পরে দেখা যাবে, আগে তো নিজেকে স্টিল রাখ। রাখবো। সেদিন সুগাদের বাসা থেকে আসতে অনেক রাত হয়ে গেছে। বাসায় এসেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। উঠে দেখি অলরেডি 9টা বেজে গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে গেলাম। 10টা বাজে। মোবাইল নিয়ে দেখি সুগা অনেকগুলো কল দিয়েছে। সাইলেন্ট মোড থাকার কারণে ধরতে পারিনি। যাওয়ার পর সুগা বলল, কি রে এত দেরি কেন? কতগুলো কল দিয়েছি তোকে। তোকে ম্যাম ওনার রুমে যেতে বলেছে। কেন বলেছে কিছু জানিস? মনে হয় দেরি করে আসছিস তাই ডেকেছে। জাগিয়ে দেখ। আল্লাহ মোরে রক্ষা করো, চাকরিটা বাঁচাও। ম্যাম আসবো? আসুন। কি কপাল রে আমার, যাকে প্রতিদিন থ্রেড দিতাম, তুই তোকারি করতাম, কথায় কথায় রাগারাগি করতাম, আজ সেই মাইয়াকে চিপাই পড়ে আপনি করে বলতে হচ্ছে। তারপর আমি ভেতরে গেলাম। একটা চেয়ারের পাশে দাঁড়িয়ে আছি। ম্যানেজারও সেখানেই ছিল। শুভ সাহেব ওনাকে কাগজটা দেন। ম্যানেজার আমাকে একটা কাগজ ধরিয়ে দিল। শেষ পর্যন্ত চাকরিটা চলেই গেল। মা বাবার চেহারাগুলো চোখের সামনে ভাসতে লাগলো। কান্নায় যেন বুক ভেসে যাচ্ছে। তবু আমি ভয়ে ভয়ে কাগজটা পড়তে লাগলাম। পড়েই আমার চোখ কপালে উঠে গেল, কারণ আমাকে তের সেক্রেটারি বানানো হলো। সব সময় ওনার সাথে থাকতে হবে, কিন্তু কেন এটা করলো তা বুঝতে পারলাম না। মন খারাপ হয়ে গেল। কাগজটা নিয়ে বেরিয়ে আসলাম। সুগা জিজ্ঞেস করলো, কি রে কি বলেছে? আমি কাগজটা ওর হাতে দিলাম। বাহ, তোর তো প্রমোশন হচ্ছে, বিকালে ট্রিট দিবি কিন্তু। না রে দোস্ত, আমাকে সেক্রেটারি বানানো হয়েছে মানে কোনো কাহিনী আছে। তুই ওকে চিনিস না, আমি ওকে হাড়ে হাড়ে চিনি। ও ঠিকই প্রতিশোধ নেবে। আরে বেড়া, তোর মাথায় এগুলো ছাড়া কোনো ভালো চিন্তা আসে না নাকি? কি করবে? দেখিস কিচ্ছু করবে না, চুপচাপ কাজ কর। একটু পরে কাজ শুরু করে দিলাম। একটু পরেই পিয়ন এসে বলল, স্যার ম্যাম আপনাকে ডেকেছেন। কেন? কাজ করছি, ম্যাম দেখতে পাচ্ছে না? কেন ডেকেছে সেটা ম্যামকে জিজ্ঞাসা করেন, আমাকে কেন বলছেন? ওকে আমি যাচ্ছি, আপনি এখন আসতে পারেন। ম্যাম আমাকে ডেকেছেন? আপনাকে আমার প্রাইভেট সেক্রেটারি বানানো হয়েছে। আজকে তেমন কোনো কাজ নেই, কাল সকালবেলা আমার বাসার সামনে থাকবেন। কিন্তু ম্যাম আমার কাজ তো অফিসে। ভুলে যাবেন না আপনি আমার সেক্রেটারি, সো যেটা বলছি সেটা করবেন। ওকে ম্যাম। পরের দিন সকালবেলা তের বাসার সামনে গেলাম। অপেক্ষা করতে লাগলাম কখন সে বের হবে। অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম সে আসছে। আজকে একটা শাড়ি পরে আসছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে দেখে। কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখটা নামিয়ে নিলাম। আপনি এসেছেন তাহলে? ব্যাগগুলো গাড়িতে তোলেন। জি ম্যাম, কিন্তু ম্যাম আমি তো আপনার অফিসে চাকরি করি। আমার কাজ তো সেখানে, তাছাড়া এগুলো তো ড্রাইভারের কাজ। ভুলে যাবেন না আপনি আমার প্রাইভেট সেক্রেটারি। আমি যেটা বলবো সেটাই আপনাকে করতে হবে। সো কথা না বাড়িয়ে ব্যাগগুলো গাড়িতে তোলেন। ব্যাগগুলো গাড়িতে তোলার পর বলল, এবার আপনি আমার গাড়ির পেছন পেছন দৌড়ে আসবেন। গাড়ি যতক্ষণ না থামবে ততক্ষণ দৌড়াবেন। ম্যাম এটা কেমন কথা? গাড়ির পেছনে দৌড়াবো মানে? আমি যেখানে যাব আপনিও সেখানে যাবেন, বাট গাড়িতে করে নয়। যদি দেরি করেন বেতন কেটে নিয়ে যাওয়া হবে। কিন্তু ম্যাম। কোনো কিন্তু নয়, যেটা বলছি সেটা করুন। এই ড্রাইভার গাড়ি স্টার্ট করেন। তে গাড়িতে উঠে যাই, গাড়িও ছেড়ে দেয়। আমি কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। মানুষ এত পাষাণ কি করে হয়? জীবনে হিটলারের শাসন না দেখলেও তের অত্যাচারী শাসন আমাকে দেখতে হবে। এখন আর ভাবার সময় নেই। ওদের গাড়ি স্টার্ট দিয়ে চলে যাচ্ছে, আমিও পিছন পিছন দৌড়াতে লাগলাম। কিন্তু গাড়ির সাথে পেরে ওঠা যে কোনো মানুষের পক্ষে অসম্ভব। তবুও দৌড়াচ্ছি চাকরিটা বাঁচানোর জন্য। দেখলাম তে একটা কুরিয়ার সার্ভিসের সামনে গিয়ে দাঁড়ালো। আমিও একটু পর গেলাম। কি ব্যাপার, এত দেরি করলেন কেন? বললাম না গাড়ির পেছন পেছন আসতে। ম্যাম গাড়ির সাথে কি দৌড় দেওয়া সম্ভব? আর তাছাড়া আমার পা দুটি তো আর গাড়ির চাকা নয় যে গাড়ি সমান সমান চলবে। যান, কথা না বলে ব্যাগগুলো গাড়ি থেকে নামিয়ে ওখানে রেখে দিন। আপামনি আমি একটু ধরবো? না ড্রাইভার দাদা, দরকার নেই, আপনি দাঁড়িয়ে থাকুন। এগুলো ও তুলবে। দৌড়াতে দৌড়াতে আমার শরীর এখন ক্লান্ত, কিন্তু কি আর করার, ব্যাগগুলো গাড়ি থেকে নামিয়ে নিলাম। তারপর সেগুলো গোডাউনে দিয়ে আসলাম। এবার এখান থেকে হেঁটে হেঁটে অফিসে যাবেন, কোনো ধরনের চালাকি করবেন না। 30 মিনিটের মধ্যে আপনাকে অফিসে দেখতে চাই, আন্ডারস্ট্যান্ড? কিন্তু ম্যাম। কোনো কিন্তু নয়, যেটা বলেছি সেটাই করবেন। ড্রাইভার চলুন। ড্রাইভার অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ব্রেকআপ করার ফল তে আমাকে খুব সুন্দর করেই দিচ্ছে। এটাও জানি আমাকে সে আরো কষ্ট দেবে, কিন্তু কিছুই করার নাই।
এই মুহূর্তে চাকরি ছেড়ে দিলে সহজে আর পাবো না। আবারও অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। যেখানে গাড়িতে 30 মিনিট যাওয়া যায় না সেখানে হেঁটে যেতে হবে 30 মিনিটে, এটা একদমই অসম্ভব। অনেক জোরে জোরে পা ফেলে হাঁটতে লাগলাম। গরমের মধ্যে সাদা শার্ট ঘেমে একাকার হয়ে গেছে। দেখে মনে হচ্ছে আমি গোসল করে কাপড় চেঞ্জ না করে এমনিতেই বাসা থেকে বের হয়েছি। প্রায় 1 ঘন্টা 25 মিনিট পর আমি অফিসে গেলাম। আমাকে দেখে সুগা বলল, কি রে চাঙ্কুক, তোর একই অবস্থা? আর এতক্ষণ কোথায় ছিলি? আরে ভাই বলিস না। চাঙ্কুকের কথার উত্তর দেওয়ার আগেই পিয়ন এসে তাকে বলল, আপনাকে ম্যাম ডেকেছেন। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। ম্যাম ডেকেছেন? এখন কয়টা বাজে? জি 12টা 30 বাজে। আপনাকে 30 মিনিটের মধ্যে আসার জন্য বলেছিলাম। বাকি 1.5 ঘন্টা কি করেছেন? ম্যাম আসলে এক পায়ের ওপর দাঁড়ান। মানে এক পায়ের ওপর 30 মিনিট দাঁড়িয়ে থাকবেন আর এটা হচ্ছে আপনার দেরি করে আসার শাস্তি? কিন্তু ম্যাম আমার কথাটা তো শুনবেন। আমি তো আর একবার কথা বললে এই মাসের বেতন পাবেন না। আমি আর কিছু না বলে এক পায়ের ওপর দাঁড়িয়ে আছি। পুরো অফিস আমার দিকে চেয়ে আছে। লজ্জায় লাল হয়ে গেলাম। দু চোখ বেয়ে জল পড়ছে। ওইদিকে সুগা ইশারায় বলল তের সাথে কথা বলবে, কিন্তু আমি ইশারায় না করে দিলাম। পুরো 30 মিনিট এক পায়ের ওপর দাঁড়িয়ে থাকার পর আজান দিল, সবাই বাইরে যাচ্ছে, আমিও যাচ্ছি। এমন সময় তে বলল, কোথায় যান? জি ম্যাম নামাজ পড়ে ক্যান্টিনে যাব কিছু খেতে। আপনার খাওয়া লাগবে না, এই ফাইলগুলো নিয়ে যান, এক্ষুনি আমাকে এগুলো রেডি করে দিবেন। কিন্তু ম্যাম এখন তো বিরতির সময়, পরে করে দিলে হবে না? আপনি তো দেখছি অনেক বেয়াদব, বসের মুখে মুখে তর্ক করেন। সরি ম্যাম। যান গিয়ে এগুলো তাড়াতাড়ি রেডি করেন। চোখের কোণে পানি এসে গেল। সামান্য কারণে তে আমার সাথে এমন খারাপ ব্যবহার করছে। যে তে কোনোদিনও আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেনি, সেই আজকে আমার সাথে এমন করছে। নিয়তি খারাপ হলে যা হয় আর কি। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুগা সবকিছু দেখছে। আমার সাথে চোখাচোখি পড়াই আমি আর কিছু না বলেই কাজে মন দিলাম। সেদিন আর কারোর সাথে কোনো কথা হয়নি। রাতে বসে বসে ভাবছি চাকরিটা ছেড়ে দিব। এভাবে চলতে থাকলে চাকরি করাটা আর পসিবল নয়। ওদের কোম্পানি বলে কি ওরা যা ইচ্ছা তাই করবে? এমন সময় আমার ছোট বোন কল দেয়। কি রে বুড়ি, কি অবস্থা? তুই এখনো আমাকে বুড়ি বলে ডাকবি ভাইয়া? তুই তো সারা জীবন আমার কাছে বুড়িই থাকবি। তো বল আব্বু আম্মু কেমন আছে? ভাইয়া ভালো না, আম্মুর ঔষধ শেষ, এখন আবার ব্যথা বেড়েছে। তুই টাকা দিবি কখন? দিব আরো কয়েকদিন পর, এখনো বেতন পাইনি যে। তাড়াতাড়ি দিস ভাইয়া। ভাইয়া শোন। বল। আমার তো সামনে পরীক্ষা, ভালো কোনো জামা নাই। তুই আমার জন্য একটা জামা পাঠাতে পারবি? আচ্ছা সমস্যা নাই, টাকা দিলে বাবাকে বলবো তোকে জামা কিনে দেওয়ার জন্য। আচ্ছা ভাইয়া রাখি তাহলে, ভালো থাকিস। বেশ রাখ। ফোনটা কেটে দিয়ে বসে বসে ভাবছি আমার যে অবস্থা, আবার তেনা বেতন কেটে নেয়। না আর চাকরিটা করব না। কালকে থেকে না করে দিয়ে আমার বেতনটা নিয়ে চলে আসব। পরের দিন ঘুম থেকে উঠে দেখি নাম্বার একটা মেসেজ এসেছে। বাসার সামনে আসেন। বুঝতে বাকি রইল না এটা তে ছাড়া অন্য কেউ নয়, কিন্তু গেলাম না। 10টার দিকে অফিসে গেলাম সরাসরি তের রুমে। মি আই কামিং ম্যাম? আপনি সকালে আসলেন না কেন? এটার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। তার আর দরকার নেই ম্যাম। মানে কি বলতে চাইছেন? ম্যাম আমি আর চাকরিটা করব না। আমার এই মাসের বেতন আর সমস্ত কাগজপত্র দিয়ে দেন। হোয়াট? কাজ করবেন না মানে? বললেই হলো। জি ম্যাম আমি আর চাকরিটা করব না। এখানে চাকরি না করলে অন্য কোথাও করতে পারবেন না। কেন পারবো না? তাছাড়া আমি আপনার কোনো কেনা গোলাম নই যে আমার এখানেই কাজ করতে হবে। এখানে যদি কাজ না করেন তাহলে আপনার এমন অবস্থা করব যে আপনি অন্য কোথাও চাকরি করতে পারবেন না। গ্রামে গিয়ে হাল চাষ করতে হবে আপনাকে, আর আপনার একটা কাগজও পাবেন না। সবগুলো আমি ছিঁড়ে ফেলবো, নয়তো আগুনে পুড়িয়ে ফেলবো। কিন্তু ম্যাম আমি কি করব বুঝতে পারছি না। 3 বছর আগে সেই পুরনো কথাগুলো বড্ড মনে পড়তে লাগলো। যেই তে আমার জন্য কত চিন্তা করতো, আজ সেই আমাকে চাকরি না করার ব্যবস্থা করে দিচ্ছে। আমি এবার সেই আগের মতোই বললাম, প্লিজ তে আমার সাথে এমন করো না। সঙ্গে সঙ্গে ঠাস ঠাস করে দুটো চড় মারলো। তোর এত সাহস কি করে হয় সামান্য একটা কর্মচারী হয়ে আমার নাম মুখে আনতে, তাও আবার তুমি করে বলতেছিস? সরি ম্যাম। কিসের সরি? যা এখান থেকে। আমি উঠে নিচে ডেস্কে চলে গেলাম। সুগা আমাকে দেখে বলল, কি রে এত দেরি করে আসলি যে? আর তোর মুখে কি লাল হয়ে আছে কেন? বাথরুম থেকে বের হওয়ার সময় ধাক্কা খেয়েছি। ও আচ্ছা। এরপর কাজ করতে লাগলাম। একটু পর পিয়ন এসে বলল, স্যার আপনাকে ম্যাডাম ডাকছেন।
ম্যাম দেখেছেন, আমার জন্য কফি নিয়ে আসেন। ম্যাম এগুলো পিয়নের কাজ, পিয়নের জন্য নিয়ে আসেন মানে? বাংলা বুঝোস না? আমার আর পিয়নের জন্য কফি নিয়ে আয়, যা তাড়াতাড়ি আসবি। আমি আর কিছু না বলে কফি আনতে গেলাম। আমার এমন কর্মকাণ্ড দেখে সবাই কেমন জানি অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। কিন্তু সুগা জেনেও না জানার ভান করে বসে আছে। আমার সাথে এমন হচ্ছে তবু সে কিছুই বলতে পারছে না। কফি দিয়ে এসে আবারও কাজ করতে লাগলাম। সেদিন অফিস শেষ করে বাইরে আসা মাত্রই আবারও পিয়ন ডেকে পাঠালো যে ম্যাম ডাকছে। এখন তো অফিস শেষ, আবার কেন জানি না। আপনি কি জিজ্ঞাসা করেন ম্যাডামকে? ঠিক আছে যাচ্ছি। একটু পর তের সামনে গেলাম। ম্যাম আমাকে ডেকেছেন? কিন্তু এখন তো অফিস ছুটি, এখন আবার কেন? তোকে ছুটি দিয়েছে কে? মানে তুই আমার পার্সোনাল সেক্রেটারি, তোর কোনো ছুটি নেই, সব সময় আমার সাথেই থাকতে হবে তোকে। সেক্রেটারি বলে কি ছুটি পাবো না? নো ওয়ে। ফাইলগুলো গাড়িতে ওঠা মিটিং আছে। মিটিং এর কথা শুনেই আমার গলিটা শুকিয়ে গেল। ওই দিন গাড়ির পেছন পেছন দৌড়াতে হয়েছে, যদি আজকে এরকম কিছু করাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলোই ভাবছি। এমন সময়তে আবারও বলল, কি রে কথা কানে যায় না? জি ম্যাম নিচ্ছি। ফাইলগুলো গাড়িতে নিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি, তে ভেতরে বসলো। একটু পর বলল, গাড়িতে ওঠো। যাক আল্লাহ একটু রহমত করেছে, না হলে কি যে হতো আল্লাহই ভালো জানেন। আমি ড্রাইভারের পাশে গিয়ে বসলাম। তে পেছনে বসে বসে মোবাইলে কার সাথে যেন কথা বলছে আর হাসাহাসি করছে। মনে হয় হাজবেন্ড হবে, কারণ আমার ব্রেকআপ হয়েছে 3 বছর হয়েছে। আর এত বছর ধরে সিঙ্গেল থাকবে না নিশ্চয়ই, ওর দাদা হয়তো বিয়ে দিয়ে দিয়েছে। এগুলো ভাবতে ভাবতে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। আমি ফাইলগুলো নিয়ে তে পিছু পিছু রেস্টুরেন্টে গেলাম। দেখলাম একটা ইয়াং ছেলে দাঁড়িয়ে আছে। তে গিয়ে ওর সাথে হাত মিলালো। আমি ফাইলগুলো টেবিলে রেখে বাইরে চলে আসলাম। ড্রাইভার গাড়ির পাশে দাঁড়িয়ে মোবাইল টিপছে। আমি তার কাছে গেলাম। আমাকে দেখে ড্রাইভার বলল, ভাই আপনাকে একটা কথা বলার ছিল, কিন্তু সুযোগ পাচ্ছি না। কি কথা বলেন? আপামনি আপনার সাথে এমন কেন করে? ভাই আমি নিজেও জানি না, সারাদিন অফিস করে এখন আবার এখানে আসতে হলো। নিজের জন্য একটু সময় নেই। আপনার তো লেখাপড়া আছে, এখানে এত কষ্ট না করে অন্য কোথাও চাকরি রাখেন, সেই সুযোগও নাই ভাই। আপনার আপামনি এমন সিস্টেম করে রেখেছে যে আমি অন্য কোথাও চাকরি করতে পারবো না। কিন্তু একটা জিনিস আমার মাথায় আসে না, আপামনি তো আমাদের সবার সাথে ভালোভাবেই কথা বলে, কিন্তু আপনার সাথে এমন করে কেন? আমি যেই কাজ করেছি সেটা জানলে তুইও আমার বটম দিতিস রে। কিছু বললেন ভাই? না কিছু বলিনি। আচ্ছা ভাই আপনার আপামনির বিয়ে কোথায় হয়েছে? আপনি পাগল নাকি? ওনার বিয়ে হলে জানতেন না? সত্যি আমি কিছু জানি না। আপামনির নাকি একজনের লোকের সম্পর্ক ছিল, অনেক ভালোবাসতো ওই পোলাটারে। ফকিন্নি ওকে ছেঁকা দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। সেই থেকে আপামনি আর কোনো ছেলেকে বিশ্বাস করে না, আর বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে, কিন্তু উনি রাজি হন না। হায় রে, সেই অভাগা ছেলেটা যে আমি, সেটা যদি ড্রাইভার জানতো, সেও আমার কানে নিচে একটা থাপ্পড় দিত নিশ্চয়ই। দুজনের কথার মাঝেই তে চলে আসলো। এরপর আবার গাড়িতে করে অফিসের সামনে চলে আসলাম। রাত প্রায় 8টা বাজে। আমি এবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। পরের দিন অফিসে গেলাম, কাজ করছি। একটু পর তে আসলো, আমাকে বলল, সমস্যা কি আপনার? মানে আমি আবার কি করলাম? অফিসে টি শার্ট কেন? এটা আপনার শ্বশুর বাড়ি নাকি? আসলে ম্যাম। কি আসলে? নেক্সট টাইম এগুলো দেখলে গলা ধাক্কা দিয়ে বের করে দিব, কথাটা মনে থাকে যেন। সরি ম্যাম, আর হবে না। তে চলে গেল। আসলে অল্প টাকার বেতন, আর সেটা দিয়ে ফ্যামিলি চালাতে হয়। বাবা মায়ের মেডিসিন খরচ, ছোট বোনের পড়ালেখার খরচ, আবার আমার নিজের খরচ, সব সময় টানাটানির মধ্যে থাকি। সেই জন্য নিজের জন্য ভালো কোনো কাপড়ও নিতে পারি না। গতকাল সারাদিন তের সাথে থাকার কারণে শার্ট ময়লা হয়ে গেছে, রাতে ধুয়ে দিয়েছিলাম। আমি ভেবেছি সকাল পর্যন্ত শুকিয়ে যাবে, কিন্তু যায়নি, তাই টি শার্ট পরে গিয়েছিলাম। তে চলে যাওয়ার পর সবাই আমাকে এটা ওটা বলে খোঁটা দিতে লাগলো। লজ্জায় পুরো গাল লাল হয়ে গেল। কাজ করছি, এমন সময় আবারও পিয়ন আসলো। স্যার চান ডাকছে। ম্যাম ডেকেছেন? এই ফাইলগুলো নিয়ে যান, দুপুরের আগে রেডি করে দিবেন। নিয়ে দেখি 8টা ফাইল। আজকেও যে দুপুরে খাওয়া হবে না সেটা ভালোভাবে জেনে গেছি। কাজ করতে করতে 3টা বেজে গেছে। সবাই খাওয়া দাওয়া করে আসছে, বাট আমি পারলাম না। ছুটির আগে সবাইকে বেতন দেওয়া হলো, সবাই বেতন পেয়ে অনেক খুশি, কিন্তু আমাকে দেয়নি। আমি ভাবছি হয়তো পরে ডাকবে, কিন্তু না, অফিস ছুটি হয়ে গেল।
নিজের কাছেও কেমন জানি খারাপ লাগছে, সবাই পেয়ে গেল আমি পেলাম না। আমি আস্তে আস্তে তের রুমের কাছে গেলাম। ম্যাম আসবো? কিছু বলবে? ম্যাম আমার বেতনটা যদি দিতেন খুব উপকার হতো। বাবা মায়ের মেডিসিন শেষ, বোনেরও সামনে পরীক্ষা। আপনি তো এই মাসের বেতন পাবেন না? মুহূর্তেই মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। বেতন পাবো না মানে? এটা কি ধরনের কথা? পাবে না মানে পাবে না, কিন্তু কেন? আমার অপরাধ? অফিসে ডিসাইড করেছো এটা অফিস রুলের বাইরে, আরো অনেক জায়গায় ভুল করেছো, তাই এই মাসের বেতন পাবে না। বেতন পাবো না বললেই হলো নাকি? তার মানে আপনি আমার বেতন দিবেন না, এই তো? এই বেয়াদব, তোকে এক কথা কয়বার বলবো, বলেছি না দিব না। কি করবি কর, যা এখান থেকে। কি করব দেখবি? বলে দুইটা গালে দুইটা চড় বসিয়ে দিলাম। সেই গালে হাত দিয়ে আমার দিকেই রাগী দৃষ্টিতে চেয়ে আছে। আমি বললাম, লাগবে না তোর এই টাকা, মনে কর টাকাগুলো তোকে ভিক্ষা দিলাম। আমার এই সামান্য টাকা দিয়ে যদি তুই বড়লোক হতে পারিস তো আমার কোনো আপত্তি নাই। যা, তোর চাকরি ছেড়ে দিলাম। এই কথাগুলো বলে বাইরে চলে আসছিলাম, এমন সময় দেখি পিয়ন আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। মনে হয় সব কিছু শুনে ফেলেছে। আমি কোনো কথা না বলে সোজা বাইরে চলে গেলাম। গাছতলায় গিয়ে বসে রইলাম, যেখানে তে আর আমি সব সময় বসে থাকতাম। অফিস থেকে সোজা ওখানেই চলে এসেছি। বসে বসে ভাবছি তে আমার সাথে এগুলো কেন করছে। আমি তো ওর কোনো ক্ষতি করিনি, কেন যে ওর সাথে রিলেশনে ছিলাম। যদি না থাকতাম হয়তো আজকের এই দিনটা আর আসতো না। বাবা মায়ের কথা খুব মনে পড়ছে, কি হবে ওদের? এই মুহূর্তে তো চাকরিও পাবো না, কি আছে কপালে আল্লাহই জানেন। বসে বসে এগুলো ভাবছি, এদিকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় বৃষ্টি হবে। একটু পর বৃষ্টি শুরু হলো, আমিও বসেই আছি। বৃষ্টিতে ভিজলে নাকি মন হালকা হয়, অনেক সময় ভিজলাম তাই। পকেটে হাত দিয়ে দেখি 20 টাকা আছে, তার মানে আজকে আর খাওয়া যাবে না। দোকানে গিয়ে চা আর পাউরুটি খেয়ে বাসার দিকে হাঁটা দিলাম। কেমন জানি খারাপ লাগছে, তেকে চড় দেওয়া আমার উচিত হয়নি। যেটাই হোক না কেন সে আমার অফিসের বস। নিজেকে নিজের কাছেই অপরাধী মনে হতে লাগলো। এগুলো ভাবতে ভাবতে বাসায় চলে আসছি। কাপড় চেঞ্জ করে শুয়েছি মাত্র আমার হাত পা কাঁপতে শুরু করলো। মনে হয় ঠান্ডা লাগছে, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসে আমার। রাত যত গভীর হচ্ছে জ্বর তত বাড়ছে, আমার পুরো শরীর কাঁপছে। এরই মধ্যে ছোট বোন কল দিল। ভাইয়া, তুই যে টাকা দিলি না, সেখান থেকে আজকে আমি 3টা জামা কিনেছি। কি? এই মাসে বেশি টাকা দেওয়ার কারণে অনেক কিছু নিয়েছি। টাকা কে দিয়েছে? আরে তোর অফিসে একটা ম্যাডাম আছে না, সেই দিয়েছে। কোন ম্যাডাম? আরে ধুর, আমি এত কিছু চিনি না, শুধু বলেছে তোর সাথে একসাথে কাজ করে। ও আচ্ছা। কি রে ভাইয়া, তুই টাকা দিয়েছিস আর তুই নিজেই ভুলে গেছিস? না রে, এমনি মনে পড়ছিল না। ভাইয়া, তোর কি শরীর খারাপ? এমন লাগছে কেন গলাটা? না, আমি ঠিক আছি। টাকা কখন পেয়েছিস? গত পরশুদিন ভাইয়া। ও আচ্ছা, পরে কথা হবে, রাখি এখন। তার মানে তে টাকাটা বাড়িতে দিয়ে এসেছে, তাও সবার আগে, আর আমি না জেনেই ওর গালে। ছি, ভাবতেই কেমন লাগছে। রাতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠতে যাব কিন্তু পারছি না, পুরো শরীর জ্বরে কাঁপছে। অনেক চেষ্টা করে বাথরুমে গেলাম, বাথরুম থেকে বের হওয়ার পর আর কিচ্ছু মনে নেই, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। যখন জ্ঞান আসলো তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। দেখলাম সুগা আমার পাশে বসে আছে। কি রে, আমি এখানে কেন? সব বলবো, আগে একটু ভালো হয়ে নে। আমি ভালো আছি, বল এখানে কিভাবে আসলাম? ম্যাম আর আমি তোকে নিয়ে এসেছি। কাল রাত থেকে তোর মোবাইল অফ পাচ্ছি, ম্যামও অনেকবার কল দিয়েছে। তারপর সকালে যখন তুই অফিসে আসিসনি, ম্যাম নিজেই তোর বাসায় যায়, গিয়ে দেখে তুই মেঝেতে পড়ে আছিস, সাথে সাথে আমাকে কল দেয়। তারপর দুজন মিলে তোকে হাসপাতালে নিয়ে আসে। ম্যাম এখন কোথায়? এতক্ষণ এখানে বসে বসে কাঁদছিল, আমি ম্যামকে বাসায় পাঠিয়ে দিয়েছি। আর কিছু বলেনি? এটা দিয়ে গেছে, এই কাগজটা খুলে দেখলাম লেখা আছে, ভালো হলে আবার অফিসে আসবেন। হঠাৎ করে গতকাল রাতের ছোট বোনের কথাগুলো মনে পড়ে গেল। তারপর সুগাকে বললাম, আচ্ছা দোস্ত, ছোট বোনটা বলেছে বাসায় নাকি কোন ম্যাডাম টাকা দিয়ে এসেছে, তুই কিছু জানিস? হ্যাঁ, ম্যাম নিজেই টাকা দিয়ে এসেছে, আমি ঠিকানা দিয়েছি, কিন্তু আমাকে কিছু বলেনি কেন, আর কখন করলো এই কাজ?
সেদিন যখন ম্যাম তোকে 8টা ফাইল ধরিয়ে দিয়েছিল, সেদিন ভুলে মোবাইল ম্যামের রুমে ফেলে রেখে দিয়ে এসেছিলিস, মনে আছে? আর তখন তোর বোন কল করেছিল, চাচা বলেছে ম্যাম সবকিছু শুনেছে। আমাকে ডেকে নিয়ে তোর ঠিকানা জিজ্ঞাসা করে, তারপর নিজেই টাকা দিয়ে আসে। কিন্তু তুই আমাকে কিছু বলিসনি কেন? তোকে বললে আমার চাকরি থাকবে না। এখনো অনেক কিছু অজানা আছে তোর, যেগুলো তুই জানিস না। সময় হলেই জানবি। ম্যাম আমার জন্য এত কিছু করছে, আর আমি না কি করেছিস? হ্যাঁ, না তেমন কিছু না। তারপর হাসপাতাল থেকে বেরিয়ে বাড়িতে চলে গেলাম। 2 দিন রেস্ট নেওয়ার পর মোটামুটি ভালো লাগছে। চিন্তা করলাম অফিসে গিয়ে তের কাছে ক্ষমা চেয়ে নিব। পরের দিন তের রুমের সামনে গেলাম। ম্যাম আসবো? আসেন। ম্যাম একটা কথা ছিল। বলেন। ম্যাম সেদিনের জন্য আমি অনেক দুঃখিত, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আচ্ছা বাদ দেন সেসব কথা, 11টার সময় রেডি থাকবেন, একটা জায়গায় যাব। জি ম্যাম। কোথায় যাবেন সেটা গেলেই দেখবেন। ওকে ম্যাম। এবার কাজে যান। তারপর চলে আসলাম। নিজের ডেস্কে এসে বসে আছি, এর কথা ভাবছি। চোখ মুখ সব লাল হয়ে ফুলে আছে। দেখে মনে হচ্ছে নেশা করেছে বা কান্না করেছে, কিন্তু নেশা তো করার মতো মেয়ে ও না, মনে হয় কান্নাই করেছে। একটু পর পিয়ন আসলো। ম্যাম আপনাকে বাইরে গিয়ে দাঁড়াতে বলেছে। আমি কিছু না বলে ড্রাইভারের কাছে গেলাম। ড্রাইভার আমাকে দেখে বলল, কি খবর ভাই, এখন কেমন আছেন? এই তো ভাই মোটামুটি। আপনার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালো। সেদিন আপনার জন্য ম্যাডাম যা করলো, চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। কোন দিন? আরে ভাই ভুলে গেলেন নাকি? ওই যে আপনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন সেদিন। ও আচ্ছা আচ্ছা, আমরা এখন কোথায় যাব কিছু জানেন? শপিং মলে। আপামনির বিয়ে তো, তাই। কি বিয়ে? মানে? ওনার বিয়ে ঠিক হয়েছে। পাত্রকে নাকি উনি নিজেই পছন্দ করেছে। ড্রাইভারের কথা শুনে আমার পায়ের নিচে থেকে মাটি সরে যেতে লাগলো। বুকের মধ্যে কেমন জানি একটা ব্যথা অনুভব হতে লাগলো। কথা বলার সময় দেখলাম তে আসছে, আর কোনো কথা না বলেই দাঁড়িয়ে আছি। সে এসে বলল, গাড়িতে ওঠেন। উঠে বসলাম গাড়িতে। তারপর বললাম, ম্যাম আমরা কোথায় যাচ্ছি? বিয়ের শপিং করতে। কিন্তু ম্যাম আমাকে কেন নিয়ে যাচ্ছেন? ভুলে যাবেন না আপনি আমার পার্সোনাল সেক্রেটারি, সবগুলো কাজ আপনাকেই করতে হবে। আর শোনেন। জি ম্যাম বলেন। বিয়ের সব কাজগুলো আপনি নিজে হাতে করবেন, দায়িত্বটা আপনার উপর দেওয়া হলো। জি ওকে ম্যাম। এদিকে আমার কলিজাটা ফেটে যেতে লাগলো। জোরে জোরে বলতে ইচ্ছা করছে, তে বিয়েটা করো না, আমি এখনো তোমাকেই ভালোবাসি, কিন্তু সেটা আর পসিবল না। এর একটু পরে শপিং মলের সামনে চলে আসলাম। চলুন ভেতরে চলুন। কিন্তু ম্যাম আমি গিয়ে কি করব? ভুলে যাবেন না আপনি আমার সেক্রেটারি, সো কথা না বাড়িয়ে চলেন। কি আর করার, ভেতরে গেলাম। দেখলাম তের দাদা সহ অনেক আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে। আমি বারবার এদিক ওদিক দেখতে লাগলাম ছেলেদের পক্ষ আসছে কিনা, কিন্তু কেউ নাই। তারপর আমি তেকে জিজ্ঞাসা করলাম, ম্যাম ছেলে পক্ষের কেউ আসেনি? না, সে দেশের বাইরে, বিয়ের দিন সকালে আসবে। আমি আর কিছুই বললাম না। ইচ্ছা করছে তেকে জড়িয়ে ধরে বলি, তে আমি এখনো তোমাকেই ভালোবাসি, বিয়েটা করো না প্লিজ। কিন্তু সেটা আর সম্ভব না। আমি নিজেই নিজের কারণে তেকে হারিয়েছি। এরপর একটা শাড়ি দোকানে গেলাম। তে একটার পর একটা শাড়ি দেখতে লাগলো। অনেকক্ষণ দেখা দেখির পর আমাকে বলল, দেখেন তো কোনটা মানাবে, একটা পছন্দ করে দেন। ম্যাম আপনার যেটা ভালো লাগে ওটাই কিনেন। আপনি এত কথা বলেন কেন? বললাম না আপনাকে পছন্দ করতে। ম্যাম নীল শাড়িটা নেন, আপনাকে অনেক সুন্দর লাগবে। বিয়েতে কি কেউ নীল শাড়ি পরে? তাহলে লালটা নেন, ওটাতে আপনাকে অপসরীর মতো লাগবে। দুইটাই নেই তাহলে, আপনার যা ইচ্ছা। তারপর একটা স্বর্ণের দোকানে গেলাম। সেখানেও আমাকেই পছন্দ করতে হয়েছে। তের দাদার জন্যও অনেক জিনিস নেওয়া হলো। আমি গিয়ে গাড়িতে রেখে আসলাম। আবারও শপিং সেন্টারে গেলাম। গিয়েই তেকে জিজ্ঞাসা করলাম, ম্যাম আর কিছু নেবেন? না আর নেব না, আসলটা নেওয়া হয়ে গেছে। দেখলাম হাতে একটা ব্যাগ। একটু পর গাড়িতে এসে বসলাম। মনটা অনেক খারাপ হয়ে আছে। যাকে ভালোবাসলাম তাকেই অন্যের হাতে তুলে দিব, তাও আবার নিচে দাঁড়িয়ে থেকে। এর মধ্যে তেদের বাসার সামনে চলে আসলাম। গাড়ি থেকে সবগুলো জিনিস বাসার ভেতরে দিয়ে আসলাম। তারপর তে বলল, ছোট্ট একটা কাজ করতে হবে। জি ম্যাম বলুন। এই ঠিকানায় যাবেন, ওখানে আমার বিয়ের কার্ড আছে, সেগুলো নিয়ে আসেন। ওকে ম্যাম। এই যে শুনেন। জি ম্যাম। আর কিছু বলবেন? হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, এই নিন। কি এটাতে?
বাসায় গিয়ে দেখবেন আর বিয়েতে এটা পরে আসবেন। আমি কিছু না বলে ব্যাগটা নিয়ে চলে গেলাম। ঠিকানা মতো গিয়ে কার্ডগুলো নিয়ে আসলাম। একবার খুলেও দেখলাম না কি লেখা আছে। ওগুলো নিয়ে আবার অফিসে গেলাম, দেখলাম তে অফিসে আসেনি। সুগাকেও দেখছি না, কোথায় গেছে কে জানে। কার্ডগুলো নিয়ে বসে বসে ভাবছি কল দিব কিনা। আচ্ছা একটু ওয়েট করে দেখি আসে কিনা, কিন্তু না, আসছে না। উপায় না দেখেই কল দিলাম। হ্যালো ম্যাম, অফিসে আসবেন না? না, এখন আর যাব না। কেন? কার্ডগুলো নিয়ে এসেছি তাই। গুড, 8টা 9টা রেখে দেন আপনার ডেস্কে, বাকিগুলো নিয়ে বাসায় আসেন। ওকে ম্যাম। তারপর 8টা 9টা কার্ড রেখে দিয়ে বাকিগুলো নিয়ে ওদের বাসায় যেতে লাগলাম। কিন্তু একটা জিনিস মাথায় আসছে না, আমরা 60 জন লোক কাজ করি, 8টা 9টা রাখতে বলছে কেন? বাকি 2 জন কোথায় যাবে? তার মানে আমি আর সুগা বাদ নাকি? ধুর, আমার মাথায় কিছুই আসছে না। একটু পর তেদের বাসায় গেলাম, নিচে বেডরুমে বসে আছি। একটু পর তে উপর থেকে নিচে নেমে আসলো। আপনি এসেছেন? জি ম্যাম, এই নিন কার্ড। হাতে ব্যাগটা এখনো রয়ে গেছে? জি ম্যাম, এখনো বাসায় যায়নি তো তাই। আচ্ছা, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিন, কালকে ভোরবেলা এখানে চলে আসবেন। কালকের মধ্যে সবকিছু ঠিক করতে হবে। জি ম্যাম, আসবো। তেদের বাসা থেকে বের হয়ে হাঁটতে শুরু করলাম। বাসায় গেলাম, কিছু খেতে ইচ্ছা করছে না। বারবার শুধু ওর কথাই মনে পড়ছে। আমার হাতে হাত রেখে ওয়াদা করেছিল আমাকে ছেড়ে কোথাও যাবে না, কাউকে বিয়ে করবে না, কিন্তু ঠিকই করে নিচ্ছে, তাও আবার আমাকে সামনে রেখে। সেদিন রাতে অনেক নেশা করেছি, পুরো রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। একবার ভাবলাম বিয়েতে যাব না, বিয়ে শেষ হলে তারপর একেবারে অফিসে যাব, কিন্তু আমি তো পার্সোনাল সেক্রেটারি, যদি অনিয়ম করি হয়তো দেখা যাবে চাকরিটাই চলে গেছে। পরে মা বাবাকে নিয়ে রাস্তায় বসতে হবে। এগুলো ভাবতে ভাবতে বিছানায় গেলাম। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি 10টা বাজে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তেদের বাসার দিকে রওনা দিলাম। আমি যাওয়ার পর দেখি পুরো বাড়ি লাইটিং করা হচ্ছে, ফুল দিয়ে সবকিছু সাজানো হচ্ছে। মানুষজন সবাই ব্যস্ত। ওর দাদার কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম ম্যাম কোথায়? তিনি বললেন তে নাকি অফিসে সবাইকে ইনভাইট করতে গেছে। আমিও এবার অফিসে গেলাম, গিয়ে দেখি সুগা আজকে অফিসে নাই। কয়েকবার কল দিলাম, ধরলো না। আমি তের রুমে গেলাম। ম্যাম আসবো? আসেন। এত দেরি কেন? সরি ম্যাম, আসলে একটু দেরি হয়ে গেছে। চোখ মুখের এই অবস্থা কেন? বউয়ের জন্য সারা রাত কান্নাকাটি করেছেন নাকি? আরে না, কি বলেন, আমি তো এখনো বিয়েই করিনি। ও আচ্ছা, আমি তো ভেবেছি আপনার বউ বাচ্চা আছে। আচ্ছা শোনেন, সবাইকে হল রুমে আসতে বলেন। জি বলছি। তারপর সবাইকে হল রুমে ডেকে নিয়ে আসলাম। তেও আসলো, আমি ওর পাশে দাঁড়িয়ে আছি। তারপর তে তার বিয়ের কথা সবাইকে বলল, সবাই যাতে বিয়েতে আসে আর অফিস 3 দিন বন্ধ থাকবে। সবাই থেকে কংগ্রাচুলেশন জানালো। তারপর আমাকে বলল সবাইকে একটা করে কার্ড দিয়ে দিতে। আমি ওর কথা মতো কার্ডগুলো দিয়ে দিলাম। তারপর আবার নিজের ডেস্কে গিয়ে কাজ করতে লাগলাম। একটু পর পিয়ন এসে বলল, আপনাকে ম্যাম ডাকছেন। ওকে, যাচ্ছি। ম্যাম ডেকেছেন? চলেন এক জায়গায় যাব। কোথায় যাবেন? তের আগে দৃষ্টিতে আমার দিকে তাকালো। সরি ম্যাম, চলেন। তারপর তের সাথে গাড়িতে গিয়ে বসলাম। আমি সবসময় ড্রাইভারের পাশে বসি, আজকেও ব্যতিক্রম হলো না। একটু পর একটা কবরস্থানের পাশে গিয়ে গাড়ি থামলো। তারপর আমি তের পেছনে পেছনে গেলাম। দেখলাম 2টা কবর, মনে হয় ওর বাবা মায়ের। গাড়ি অ্যাক্সিডেন্টে ওনারা মারা যায়। আমি একটা কবর জিয়ারত করলাম। তারপর আমি বললাম, ম্যাম একা কেন আসছেন? আপনার হাজবেন্ডকে নিয়ে আসতেন বিয়ের পর। কোথাও কি লেখা আছে বিয়ের আগে আসা যাবে না? না সেটা না, কিন্তু চুপ করুন, গাড়িতে চলেন। তারপর গাড়িতে চলে আসলাম। তেদের বাসার সামনে যাওয়ার পর সে বলল, আজকে আপনার ছুটি, কালকে তো বিয়ে, তাড়াতাড়ি আসতে হবে, এখন গিয়ে রেস্ট নেন। জি ম্যাম। এরপর বাসায় চলে গেলাম। বিকালবেলা বের হয়ে সেই পুরানো জায়গায় চলে গেলাম, যেখানে গিয়ে আমি আর তে সব সময় বসে থাকতাম, কথা বলতাম, আড্ডা দিতাম। আজকেও বসে আছি, কিন্তু একা, পাশে তে নেই। পুরনো স্মৃতিগুলো চোখে ভাসতে লাগলো। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। চোখটা আস্তে আস্তে ঝাপসা হয়ে গেছে, চোখের কোণে পানি এসে গেল। অনেক রাত পর্যন্ত একা একা বসে রইলাম। তারপর বাসায় চলে গেলাম। তের দেওয়া সবগুলো গিফট একটা ব্যাগে নিলাম, ঘড়ি, চশমা
আরো ছোট ছোট সবগুলো জিনিস নিয়ে নিলাম। চিন্তা করলাম কালকে থেকে শেষবারের মতো দেখে চিরদিনের জন্য ওই শহর ছেড়ে চলে যাব। এখানে যত থাকবো তত কষ্ট পাবো, যা আছে কপালে তাই হবে। বিয়ের পর যতবার এর সামনে পড়বো ততবারই নিজেকে অপরাধী মনে হবে। প্রয়োজনীয় কাগজপত্রগুলো আর কাপড় চোপড়গুলো একটা ব্যাগে নিয়ে নিলাম। বারান্দায় গিয়ে নিজের দুঃখগুলো ধোয়ায় ওড়াতে লাগলাম। বারান্দায় বসে বসে ভাবছি তে আমার সাথে এগুলো করতে পারলো। ভাবতে ভাবতে বারান্দায় কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে উঠে রেডি হয়ে তেদের বাসায় গেলাম। যাওয়ার পর তাকে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। তের দাদা এসে বলল সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য। আমি কিছুক্ষণ বসে তের রুমের দিকে গেলাম। দেখলাম তেকে সবাই মিলে সাজাচ্ছে। বউ সাজে অসম্ভব সুন্দর লাগছিল তাকে। আমি অনেকক্ষণ তাকিয়ে থেকে তারপর সেখান থেকে চলে আসলাম। দেখলাম আস্তে আস্তে সকল মেহমান আসতে লাগলো। সবাই অনেক খুশি। আমার কেন জানি অস্বস্তি লাগছিল। শেষবারের মতো তেদের বাসার দিকে তাকিয়ে বের হয়ে গেলাম। সোজা নিজের বাসায় চলে আসলাম। এসে ব্যাগটা কাঁধে নিলাম। তের দেওয়া গিফটটা হাতে নিলাম, যেটা আমাকে বিয়েতে পরে যাওয়ার জন্য বলেছিল। সবকিছু নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। থাকবো না আর এখানে। থাকলে তের প্রতি মায়া বেশি হয়ে যাবে। তাই আর এখানে না থেকে সোজা হাঁটা দিলাম। বাবা মার কাছে চলে যাব। বের হয়ে হাঁটতে লাগলাম। পেটের ক্ষুধায় অসহ্য লাগছে। পকেটে মাত্র 100 টাকা। এই মাসের বেতনটাও তে আমার হাতে দেয়নি, সেজন্য পকেটে তেমন টাকা নেই। মোবাইলটা বের করে দেখি 1টা বাজে। একটা পাউরুটি খেতে লাগলাম। এদিকে সুগা আর তে শুধু কল দিচ্ছে। হয়তো বিয়েতে নেই দেখে কল দিচ্ছে। আমি মোবাইলের সুইচটা অফ করে দিলাম। হাঁটতে হাঁটতে গাছতলায় গিয়ে বসলাম। সেই জায়গা যেখানে আমি আর তে সব সময় বসে থাকতাম। শেষবারের মতো কিছুক্ষণ বসে চলে যাব। ব্যাগটা পাশে রেখে তের দেওয়া গিফটটা হাতে নিয়ে বসে আছি। কিছুক্ষণ পর মনে হলো কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। আমি তাকাতেই তো অবাক হয়ে গেলাম। আরে এটা তো তে। বউ সেজে এখানে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে অনেক জোরে দৌড় দিয়েছে। ম্যাম, আপনি এখানে কেন? তে কিছু না বলে সোজা সামনে এসে ঠাস ঠাস 2টা চড় দিল। এই কুত্তা, তুই এখানে কেন? তোর মোবাইল অফ কেন? ম্যাম, মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। চুপ কর হারামি। জানিস আমি কত জায়গায় তোকে খুঁজেছি। তোর বাসায়ও গিয়েছিলাম। ব্যাগ নিয়ে কোথায় যাস? কোথাও না, এমনি। তুই কিচ্ছু বুঝিস না। তোকে যে আমি এখনো ভালোবাসি। একবারও কি জিজ্ঞাসা করেছিস বিয়েটা কার সাথে? কার সাথে? তোর সাথে। একবারও কি কার্ডটা দেখেছিস? কার নাম লেখা আছে সেটাতে? তোকে যে গিফটটা দিয়েছি সেটা খুলে কি দেখেছিস সেখানে কি আছে? তোর জন্য শেরওয়ানি আছে। তোকে আমি বলেছিলাম ওটা পরে আসতে, যাতে খুব সহজে তোকে বিয়ে করতে পারি। কিন্তু তুই তো কিছুই বুঝিস না। বুঝবি কি করে? তুই তো আমাকে ভালোই বাসিস না। বিশ্বাস করো, আমি এখনো তোমাকে ভালোবাসি। তোমার দেওয়া সবগুলো কষ্ট আমি ভালোবাসা হিসেবে নিয়েছি। যেদিন শুনেছি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, সেদিন থেকেই আমার ঘুম হারাম হয়ে গেছে। নিজেকে একের পর এক শেষ করে দেওয়ার চেষ্টা করেছি। আমার চোখের সামনে তুমি অন্য কারোর হবে, সেটা আমি কখনো মেনে নিতে পারবো না। তাই সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। কি করে ভাবলি তুই আমি অন্য কাউকে বিয়ে করব? তোকে ছাড়া কাউকে বিয়ে তো দূরের কথা, আমি চোখের দিকে তাকিয়ে কথাও বলি না। তাহলে এতদিন কষ্ট দেওয়ার মানেটা কি? তুই যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলি, আমি তখন এর চেয়েও বেশি কষ্ট পেয়েছিলাম। আমার কষ্ট দাদু সহ্য করতে না পেরে আমাকে বিদেশ পাঠিয়ে দেয়, আর ওয়াদা করে তোর সাথেই আমার বিয়ে দেবে। নিজের উপর কনফিডেন্স রেখে আমিও চলে যাই। আমার বিশ্বাস ছিল তোকে একদিন ঠিকই পাবো, কিন্তু এত কাছে পাবো ভাবিনি। তাই তোর সাথে এতদিন খারাপ ব্যবহার করেছি, যাতে তুইও বুঝিস ভালোবাসার মানুষ কষ্ট দিলে সেটা কেমন লাগে। তাই বলে এত কিছু করবে? বিয়ের আসর থেকে উঠে তোকে খুঁজতে লাগলাম। পারবো না আমি তোকে ছাড়া থাকতে, কিছুতেই পারবো না। এই কথা বলে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমিও জড়িয়ে ধরলাম। এমন সময় সুগা এসে বলল, বাহ জাঙ্কুক বাহ, দুজনে এখানে রোম্যান্স করছিস আর আমি এদিকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। এই শালা, তোর মোবাইল অফ কেন? সুগাকে দেখে তে আমাকে ছেড়ে দেয় আর লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আরে মোবাইলে চার্জ ছিল না, তাই হয়েছে। এখন দাঁড়িয়ে না থেকে কবুরটা বলে আয়, কাজী সাহেব বসে আছে। কিন্তু বাবা মাকে না জানিয়ে বিয়ে করব? কে বলেছে না জানিয়ে? ম্যাম আমাকে সকালে তোদের বাড়িতে পাঠিয়েছিল ওনাদের নিয়ে আসতে। আমি গিয়ে নিয়ে আসলাম। এসে দেখি তুই নেই। খুঁজতে খুঁজতে এখানে এলাম। তের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলাম। মেয়েটা এত বড় সারপ্রাইজ দেবে কল্পনাও করিনি।
তারপর বাসায় গিয়ে বিয়ে করে ফেললাম। কবুল বলা শেষ, আমি আর তে পাশাপাশি বসে আছি। সবাই একের পর এক এসে কংগ্রাচুলেশন জানাচ্ছে। আমরাও হাসি মুখে সবার সাথে কথা বলছি। আমি আস্তে করে মুখটা তের কানের কাছে নিয়ে গিয়ে বললাম, বালিকা, শেষ পর্যন্ত বিয়েটা হয়ে গেল। আমাকে এত কষ্ট দেওয়ার ফল সুদে আসলে নেব। দেখাই যাবে। দেখবা তোমার কি হয় করি। দেখবো গায়ে কত জোর আছে।